আপনাদের সকলকে অ্যামেজিং আর্থ টিভি গ্লোব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে মানুষের জল্পনা কল্পনার কোনো শেষ নেই। ওই যে পপ কালচারের জনপ্রিয় ইউএফও মিথ থেকে শুরু করে একেবারে সিরিয়াস মহাকাশ গবেষণা, এর পেছনের আসল বিজ্ঞানটা কি সেটাই আজ আমরা এক্সপ্লোর করব। চলুন এই দারুণ রোমাঞ্চকর বৈজ্ঞানিক যাত্রায় বেরিয়ে পড়া যাক। আমরা কি এই বিশাল মহাবিশ্বে আসলেই একা? হাজার হাজার বছর ধরে রাতের আকাশের দিকে তাকিয়ে আমরা ঠিক এই একটা প্রশ্নই তো ভেবে আসছি, তাই না? আর এই একটা প্রশ্ন থেকেই কিন্তু জন্ম নিয়েছে অসংখ্য এলিয়েন আর ইউএফও রহস্যের গল্প, হাজারো বিতর্ক আর বিশাল সব গবেষণা। একটু ভাবলেই কিন্তু মহাবিশ্বের এই অনন্ত শূন্যতায় আমাদের অস্তিত্বের ব্যাপারটা রীতিমতো গায়ে কাটা দেয়। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয়গুলো হচ্ছে, প্রথমে এলিয়েন ও ইউএফও রহস্য, এরপর রসওয়েল থেকে এরিয়া 51, ফার্মি প্যারাডক্স ও অদ্ভুত কিছু সংকেত, নাসার অভিযান ও বৈজ্ঞানিক ব্যাখ্যা, এবং সবশেষে বিখ্যাত ড্রেক সমীকরণ। চলুন ভেতরে ঢোকা যাক। আমাদের প্রথম টপিক, এলিয়েন ও ইউএফও রহস্য। ইউএফও বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট বলতে আমরা সাধারণত কি বুঝি? আকাশে উড়ন্ত এমন কোনো কিছু যাকে চট করে চেনা যায় না। তবে মজার ব্যাপার কি জানেন? সাধারণ মানুষের কাছে ইউএফও শব্দটা জনপ্রিয় হলেও আধুনিক বিজ্ঞানীরা বা সরকারি সংস্থাগুলো কিন্তু আজকাল একে ইউএপি বা আনআইডেন্টিফাইড এরিয়াল ফেনোমেনা বলতেই বেশি পছন্দ করেন। ব্যাপারটা আসলে একই, শুধু এই অজানা ঘটনাগুলোকে একটু বেশি বিজ্ঞানভিত্তিক উপায়ে ট্র্যাক করার জন্যই এই নতুন নাম। আর এলিয়েন বা এক্সট্রাটেরেস্ট্রিয়াল লাইফ মানেই কিন্তু হলিউড সিনেমার ওই বড় বড় চোখওয়ালা অদ্ভুত প্রাণী নয়। পৃথিবীর বাইরে যে কোনো প্রাণীকেই এলিয়েন বলা যায়। সেটা হতে পারে একেবারে খালি চোখে দেখা যায় না এমন আণবিক্ষণিক কোনো জীবাণু, আবার হতে পারে আমাদের চেয়েও হাজার গুণ উন্নত কোনো সভ্যতা। বিজ্ঞানীরা তো এখন মঙ্গল গ্রহ কিংবা বৃহস্পতি আর শনির উপগ্রহগুলোর বরফের নিচে ঠিক এই মাইক্রোব বা ক্ষুদ্র প্রাণীগুলোকেই খুঁজছেন। এবারে আসা যাক আমাদের দ্বিতীয় অংশে, রসওয়েল থেকে এরিয়া 51। ইউএফও নিয়ে মানুষের এই যে এত কৌতূহল, এটা শুরুটা কিন্তু 1947 সালে রসওয়েল নামের একটা জায়গায় হঠাৎ রহস্যময় একটা বস্তু আছড়ে পড়ে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, আরে ওটা তো স্রেফ একটা ওয়েদার ব্যালুন। কিন্তু অনেকে এটা মানতে নারাজ ছিলেন। তাদের জোরালো বিশ্বাস ছিল ওটা আসলে একটা এলিয়েন মহাকাশযানী ছিল। বলতে গেলে এই রসওয়েল ঘটনা থেকেই আধুনিক ইউএফও মিথের জন্ম। এরপর 1977 সালের ওই বিখ্যাত অদ্ভুত রেডিও সিগন্যাল এই রহস্যকে আরও বাড়িয়ে দেয়। আর এরিয়া 51-এর নাম শুনে নিয়ে এমন মানুষ মনে হয় খুব কমই আছেন। এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, একদিকে তুমুল জনপ্রিয় ষড়যন্ত্র তত্ত্বগুলো বলে এখানে নাকি ভিন গ্রহের প্রাণী আর তাদের অ্যাডভান্সড সব টেকনোলজি লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু বাস্তবের চিত্রটা আসলে সম্পূর্ণ ভিন্ন। এটা মূলত আমেরিকার অত্যন্ত সিক্রেট একটা মিলিটারি বেস, যেখানে তাদের সবচেয়ে অত্যাধুনিক সামরিক বিমানগুলো টেস্টিং করা হয়। আমাদের 3 নম্বর টপিক, ফার্মি প্যারাডক্স ও অদ্ভুত সংকেত। আচ্ছা, একটা কথা ভাবুন তো, মহাবিশ্ব তো বিশাল, কোটি কোটি গ্যালাক্সি, সেখানে আবার কোটি কোটি গ্রহ। পরিসংখ্যান তো বলে এতদিনে আমাদের অন্য কোনো বুদ্ধিমান সভ্যতার দেখা পেয়ে যাওয়ার কথা ছিল। তাহলে প্রশ্ন হচ্ছে, তারা সব গেল কোথায়? বিখ্যাত ফার্মি প্যারাডক্সের মূল ভিত্তিটাই কিন্তু এই ছোট্ট আর গভীর প্রশ্নটা, সবাই কোথায়? মহাকাশের এই অদ্ভুত নীরবতার কিন্তু বেশ কয়েকটা ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা। এক, মহাবিশ্ব এতই বড় যে তারা হয়তো আমাদের চেয়ে অনেক অনেক দূরে অবস্থান করছে। 2, তারা হয়তো টেকনোলজিক্যালি এতই অ্যাডভান্সড যে ইচ্ছা করেই আমাদের চোখের আড়ালে লুকিয়ে আছে। আর 3 নম্বর সম্ভাবনাটা একটু ভয়ের, হয়তো কোনো বুদ্ধিমান সভ্যতাই নিজেদের ধ্বংস না করে বেশিদিন টিকতেই পারে না। একটু ডিপলি চিন্তা করলেই কিন্তু ব্যাপারটা রীতিমতো ভয়ঙ্কর লাগে, তাই না? এই নীরবতার মাঝেই কিন্তু 1977 সালে একটা বিশাল ঘটনা ঘটে। মহাকাশ থেকে হঠাৎ করে অত্যন্ত শক্তিশালী একটা রেডিও সিগন্যাল ভেসে আসে। সিগন্যালটা এতটাই অদ্ভুত আর আনএক্সপেক্টেড ছিল যে যিনি এটা বিশ্লেষণ করছিলেন তিনি অবাক হয়ে প্রিন্ট করা কাগজের পাশে লাল কালি দিয়ে বড় করে শুধু লিখে দিয়েছিলেন, ওয়াও বা ওয়াও। অবাক করার বিষয় হলো, আজ পর্যন্ত বিজ্ঞানীরা এই সিগন্যালের আসল উৎসটাই বের করতে পারেননি। পুরোটাই এখনও একটা রহস্য। মহাকাশের এইসব রহস্যের বৈজ্ঞানিক উত্তরগুলোতে যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলে নি।
এরকম আরও দারুণ দারুণ সব এক্সপ্লেনার পর্ব পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। তো চলুন আমাদের 4 নম্বর টপিক নাসার অভিযান ও বৈজ্ঞানিক ব্যাখ্যায় যাওয়া যাক। এখন একটা জিনিস ক্লিয়ার করা দরকার, নাসা কিন্তু আকাশে কোনো উড়ন্ত চাকতি খুঁজছে না। তাদের পুরো অ্যাপ্রোচটাই বিজ্ঞানভিত্তিক। তারা মূলত বায়োসিগনেচার বা প্রাণের প্রমাণ খুঁজছে। যেমন ধরুন মঙ্গলে প্রাচীন পানির চিহ্ন খোঁজা, অনেক দূরের এক্সোপ্ল্যানেটগুলোর বায়ুমণ্ডল বিশ্লেষণ করা, কিংবা বরফে ঢাকা উপগ্রহগুলোর নিচে লুকিয়ে থাকা বিশাল সমুদ্রে প্রাণের অস্তিত্ব খোঁজার চেষ্টা করা। এটাই হচ্ছে এলিয়েন খোঁজার একেবারে খাঁটি বৈজ্ঞানিক পদ্ধতি। আকাশে অদ্ভুত কিছু দেখলেই যে সেটা এলিয়েন তা কিন্তু মোটেও নয়। বেশিরভাগ ইউএফও সাইটিংয়ের পেছনেই অত্যন্ত সাধারণ লজিক থাকে। সেটা হতে পারে কোনো ওয়েদার বালুন, সামরিক ড্রোন, উজ্জ্বল গ্রহ, উল্কাপাত বা স্রেফ ক্যামেরার কোনো অপটিক্যাল ইলিউশন। তবে হ্যাঁ, এত কিছুর পরেও এমন খুব সামান্য কিছু ঘটনা আসলেই থেকে যায়, যেগুলোর কোনো লজিক্যাল বা সায়েন্টিফিক ব্যাখ্যা আজ পর্যন্ত দেওয়া সম্ভব হয়নি। এবারে আসছি আমাদের একদম শেষ অংশে, ড্রেক সমীকরণ। আমরা কি একা? যদিও এখন পর্যন্ত ভিন গ্রহের প্রাণের কোনো সলিড প্রমাণ আমরা পাইনি, কিন্তু বিজ্ঞানীরা এই চমৎকার সূত্রটা ব্যবহার করে মহাবিশ্বে বুদ্ধিমান সভ্যতার সংখ্যা অনুমান করার চেষ্টা করেন। একে বলা হয় ড্রেক সমীকরণ। গ্যালাক্সিতে নক্ষত্র তৈরির হার থেকে শুরু করে একটা সভ্যতা ঠিক কতদিন টিকতে পারে, এরকম অনেকগুলো ফ্যাক্টর এই সমীকরণে হিসাব করা হয়। এটা মূলত মহাকাশের বিশালতার উপর ভিত্তি করে একটা গাণিতিক ধারণা দেয়। পুরো আলোচনা শেষে একটা প্রশ্নই কিন্তু বারবার ফিরে আসে, এই অনন্ত অসীম মহাবিশ্ব, যেখানে কোটি কোটি গ্যালাক্সি আর অগুণতি নক্ষত্রমণ্ডল ছড়িয়ে আছে, সেখানে প্রাণের অস্তিত্ব কি শুধুই আমাদের এই ছোট্ট নীল পৃথিবীতেই সীমাবদ্ধ? বিজ্ঞান হয়তো এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছে না, কিন্তু এই অবিশ্বাস্য বিশালতার দিকে তাকালে ম্যাথমেটিক্যালি অন্য কোথাও প্রাণ থাকার সম্ভাবনা কি আসলেই একেবারে উড়িয়ে দেওয়া যায়? উত্তরটা না হয় আপনাদের ভাবনার জন্যই রেখে দিলাম। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।